বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। জানিয়ে দেব খেলার সময়ের শিরোনামগুলো। ফ্র্যাঞ্চাইজিগুলোর জুনিয়র ক্রিকেটারদের প্রতি আগ্রহ ইতিবাচক বললেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সরাসরি সাইনিং নাসুম। বিপিএলে দিতে চান আস্থার প্রতিদান। কাল শুরু বিসিএল লঙ্গার ভার্সনের ফাইনাল। শিরোপা ধরে রাখার প্রত্যয় ফরহাদ রেজার সাউথ জোনের। ছাড় দেবে না শুভাগতর সেন্ট্রাল জোন। ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে কাল মাঠে নামবে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে ঘরোয়া আসরে জুনিয়র ক্রিকেটারদের দিকে ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এটাকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সরাসরি সাইনিং ছিলেন নাসুম, তাই মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সিলেটি এই ক্রিকেটার। শামীম আফিফ শরীফুলদের মতো তরুণদের নিয়ে যে ইউনিট হয়েছে তা নিয়ে দুর্দান্ত কিছুর অপেক্ষায় নাসুম। যদিও দলে কোনো লেগ স্পিনার না থাকায় ঠিকই একটু আক্ষেপ ছিল তার কণ্ঠে। ওরা যে বিশ্বাসে আমাকে সাইন করাইছে, আমি ইনশাল্লাহ ওদের সেই চাওয়াটা পূরণ করব। ভালো দিক যে আমাদের সিনিয়র প্লেয়ার আছে, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের পিক করতেছে। আমাদের এখানে একটা সুযোগ হইতেছে যে আমাদের এটা বোলিং সাইড দেখেন, ব্যাটিং সাইড দেখেন, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা একটা ব্যালেন্স টিম হয়েছে। টিমটা আসলেই অনেক ভালো হয়েছে, কিন্তু একটু বাইরে থেকে দেখতে মনে হচ্ছে যে সবাই ইয়াং, একটু কম বয়সী প্লেয়ার সবাইকে মনে হচ্ছে, বাট এখানে কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। আপনারা দেখেন পাটোয়ারি আছে, এরপরে আফিফ আছে, আমরা শরীফুল আছে, আমরা প্রায় সবাই এখানে ফাইট করার জন্যই আসছি। আর চট্টগ্রাম চ্যালেঞ্জারকে ধন্যবাদ দিই যে আমাদের সবাইকে পিক করছে। তবে একেবারে যে সব ভালো হয়েছে তা কিন্তু নয়। ড্রাফট বা ড্রাফটের বাইরে থেকে কোনো লেগ স্পিনার নেয়নি চট্টগ্রাম। বিষয়টা আক্ষেপ তৈরি করেছে নাসুমের মনে। ব্যালেন্স ঠিক রাখতে একজন লেগির উপর আস্থা রাখা যেত বলেই মনে করেন তিনি। সবাইকে ওদেরকে আগে ট্রাস্ট করতে হবে। ওদেরকে যদি ট্রাস্ট না করেন তাহলে ওরা ভালো করতে পারবেন। ওদেরকে ট্রাস্ট করতে হবে, ওদেরকে সুযোগ দিতে হবে, তাহলে ওরা ভালো। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। বিসিএল এর নবম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সাউথ জোনের মুখোমুখি সেন্ট্রাল জোন। তারকায় ঠাসা আসরের সবচেয়ে সফল দল সাউথ জোনের গায়ে এবারও থাকছে ফেভারিটের তকমা। ফর্মের তুঙ্গে থাকা জাকির বিজয়রা অধিনায়ক ফরহাদ রেজার তুরুপের তাস। ওদিকে সেন্ট্রাল জোনের হয়ে টানা হাসছে সৌম্য শুভাগতর ব্যাট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9টায়। মোস্তাফিজকে কেন্দ্র করে সাউথ জোনের সুমন খান, তৌহিদ হৃদয়দের ছোটখাটো একটা জটলা। পাশেই সেন্ট্রাল জোনের অপু সৌম্যের হাস্যোজ্জ্বল কথোপকথন। কিছুক্ষণ বাদেই সেখানে যোগ দেন ফিজ নিজেই। সৌম্যের সঙ্গে পাল্লা দিয়ে একাডেমির উইকেটে বেড়েছে ব্যস্ততা, যেন মিলন মেলায় হাসি উৎসবে ক্রিকেটীয় আমেজ। বাংলাদেশ ক্রিকেট লিগের নবম আসরের ফাইনাল, যা বিশেষ আরও এক কারণে। এমনিতে দেশের প্রথম শ্রেণীর ম্যাচ 4 দিনের হলেও বিসিএল এর ফাইনাল হয় 5 দিনের। এ নিয়ে আছে ভিন্ন রোমাঞ্চ। চ্যালেঞ্জটা একটু বেশি সাউথ জোনের জন্য। শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, এই ফরম্যাটে হওয়া এর আগের 8 আসরের 5 বারই শিরোপা গেছে তাদের ঝুলিতে। এবারও দলটা যথেষ্ট সমীহ জায়গা নিয়ে। টপ অর্ডারে তৌহিদ হৃদয়, অমিতরা জানান দিচ্ছেন অমিত সম্ভাবনা। আগের ম্যাচে রানের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। জাকিরের ব্যাটেও আছে 2 শতক। সব মিলিয়ে আভাস মিলছে প্রতিপক্ষকে রানের পাহাড়ে চাপা দেওয়ার। ফরহাদ রেজার দলটার বোলিংটাও যথেষ্ট ঈর্ষা জাগা নিয়া। রিশাদ নাসুমদের ঘূর্ণি প্রতিপক্ষের জন্য অস্বস্তির কারণ। মেহেদি রানা, সুমন খানরাও তুলছেন গতির ঝড়। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট। অন্যদিকে সেন্ট্রাল জোনের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না মিথুন মিজানুররা। তবে নিয়মিতই হাসছে সৌম্যের ব্যাট। কাপ্তান শুভাগত হোম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সেন্ট্রালের ব্যাটিংয়ের গভীরতা বাড়িয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির আলী। বোলিংয়েও রনি, রবিউল হাসান মুরাদরা দিচ্ছেন আস্থার প্রতিদান। দুদলের আগের দেখায় জেতেনি কেউই। আগের ম্যাচগুলো হাই স্কোরিং হলেও মিরপুরের স্লো উইকেটের লো স্কোরিং ম্যাচ হলে থাকবে না অবাক হওয়ার মতো কিছুই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠের ম্লান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনা। বিগত বছরের পুরোটাই অস্বস্তিতে কেটেছে টাইগারদের। উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটারদের অভ্যন্তরীণ কোন্দল। কোচ ইস্যুতেও ছিল তর্ক।
2022 হতে পারে টাইগারদের ব্যর্থতার বৃত্ত ভাঙার বছর, তবে সেক্ষেত্রে মূল দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, সংকটের সময়ে একটা দল হয়ে খেলতে পারাটাই সবচেয়ে জরুরি। 7 টেস্ট, 12 ওয়ানডে আর 27টা টি-20। জয়হার নিক্তিতে পরিমাপ নয়, সামগ্রিক প্রেক্ষাপটে 2021 সাল যেন অস্বস্তির বছর বাংলার ক্রিকেটের জন্য। ক্যারিবিয়ান সিরিজে শুরু, পাকিস্তানে শেষ, আলোচনার চেয়ে সমালোচনাই যেখানে বেশি। নতুন বছরের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট আর ক্রিকেট। আন্তর্জাতিক ঠাসা সূচি আছে, ঘরোয়া ব্যস্ততা, কোভিডকালে যে চ্যালেঞ্জ বাড়বে আরও। কোথায় উন্নতি করতে হবে টাইগারদের, কিভাবে সাজাতে হবে পরিকল্পনা, বিশ্লেষকরা দিলেন সেই টোটকা। এই বছরটা মোটামুটি আমরা যদি রিবিল্ডিংয়ের জন্য ভালোভাবে ব্যবহার করি, একটু ধৈর্য ধরি এবং সিলেক্টররা যদি একটু যত্ন নিয়ে সেই কাজটা করে এবং সবাই পাশে থাকে, একটু সাহায্য করে, সফলতা বা ব্যর্থতা সেটা নিয়ে খুব ঘাটাঘাটি না করি আমরা, তাহলে আমরা হয়তো এই ফেজটা আমরা দ্রুত পার করে দিতে পারবো। তবে আছে সমন্বয়হীনতা, বিশেষ করে ক্রমশই দীর্ঘ হচ্ছে ক্রিকেটার ম্যানেজমেন্ট আর কোচিং প্যানেলের দূরত্ব। টানা ব্যর্থতার পরেও এই ওপেন সিক্রেট আমলে নেয়নি বিসিবি। নতুন বছরে যে সংকট না ঘুচলে আসবে না সাফল্য। প্লেয়ার্স, কোচ, ম্যানেজমেন্ট সব একটা রেসপেক্টফুল রিলেশনশিপ দরকার। অনেক সময় যেটা হয় যে কোনো খেলোয়াড়কে অপছন্দ করলে আমরা কোচকে ব্যবহার করি সেই খেলোয়াড়কে কোণঠাসা করার জন্য। এতে কিন্তু হয়তো কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল টিমের যে কালচারটা সেটা বিঘ্নিত হয়। কিন্তু আমার মনে হয় ওই জায়গাটা খুব প্রফেশনাল আমার দেখা উচিত। তবে শুধু বোর্ডই নয়, দায় আছে সংশ্লিষ্টদেরও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে ক্রিকেটারদের মন্তব্য জুগিয়েছে সমালোচনার খোরাক। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মূল ব্যাপারটা তো ক্রিকেটারদের নিজেদেরই, খেলোয়াড়দেরকেও একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ তারাও একটা রোল মডেল হিসেবে সবার সামনে থাকে। আমরা দেখতে চাই যে তারা তাদের ব্যাপারে রেসপেক্টফুল, প্রত্যেকের ব্যাপারে রেসপেক্টফুল। সংকট উত্তরণে খেলতে হবে একটা দল হয়ে। এর আগেও যে বন্ধুর পথ পাড়ি দিয়েছে টিম টাইগার, হয়ে যাক আরও একবার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এসেছে নতুন বছর, শুরু হয়েছে নতুন করে ক্ষণ গণনা। এই বছরটা ক্রীড়া বিশ্বের জন্য বিশ্বকাপের বছর। শুরুর দিকে আছে 2টি আইসিসির মেগা ইভেন্ট, আর বছর শেষ হবে ফিফার গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ দিয়ে। এবছর মোট 8টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 2022-এ আছে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের মতো আয়োজনও। পুরানো সূর্য বিদায় নিয়েছে, শেষ হয়েছে করোনা জর্জরিত আরও একটা বছর। 2021-এর পর নতুন প্রভাতে শুরু হয়েছে 2022। ক্যালেন্ডার আর হিসেব বলছে ক্রীড়া বিশ্বের জন্য এ বছরটি হতে যাচ্ছে পয়া একটি মৌসুম। বছর শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে। মাউন্ট মগানুয়ের বে ওভালে মুমিনুল হকের দল সামলাচ্ছে টম ল্যাথাম বাহিনীকে। সিরিজে আরও একটা টেস্ট খেলবে দুই দল। সফর শেষ করে দেশে আসতে না আসতেই আবারও বায়ুবাবলে ঢুকে যাবে টাইগাররা। এবার তাদের লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 21শে জানুয়ারি থেকে শুরু হয়ে এ আসর চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। 3টি ওয়ানডে এবং 2টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। আফগান সিরিজ শেষ করে আফ্রিকা উড়ে যাবে বাংলাদেশ। সেখানে 3টি ওয়ানডে এবং 2টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার। 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে আইসিসির নারী বিশ্বকাপ ইভেন্ট। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ। আসর চলবে 3রা এপ্রিল পর্যন্ত। মার্চ এপ্রিলে সময় ধরে রাখা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের জন্য। এপ্রিল থেকে জুনের শুরু পর্যন্ত ক্যালেন্ডারের পাতা মার্ক করা আছে আইপিএল এর জন্য। তবে অমিক্রনের কারণে ভারতে আসরটি অনুষ্ঠিত হওয়ার সুযোগ কমে গেছে অনেকটা। এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2টি ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপর মে মাসে আবারও ওভারসিজে যাবে বাংলাদেশ। এবার টাইগাররা যাবে আয়ারল্যান্ডে। সেখানে 3টি ওয়ানডে খেলবে তামিম বাহিনী। 28শে মে পৃথিবী মাতবে ফুটবল রোমাঞ্চে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব বাগাতে নামবে বাঘা বাঘা ক্লাবগুলো। জুন মাসে আবারও ক্রিকেট জ্বরে কাঁপবে বাংলাদেশের সমর্থকরা। টাইগাররা যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে 2টি টেস্ট ছাড়াও তারা খেলবে 3টি করে ওয়ানডে এবং টি-20। জুলাইয়ে সেখান থেকেই জিম্বাবুয়ে যেতে পারে বাংলাদেশ। 5 ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের শিডিউল ঠিক করা আছে আফ্রিকার দেশটির সঙ্গে।
28 জুলাই থেকে 8 আগস্ট অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। ইংল্যান্ডের বার্মিংহামে বসবে এবারের আসর। আর সেপ্টেম্বরের 10 থেকে 25 চীনের হ্যাংঝৌ শহর মাতবে এশিয়ান গেমসে। সেপ্টেম্বর থেকে টানা ক্রিকেটে থাকবে বাংলাদেশ। শুরুতেই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। এবারের আসর হবে টি-20 ফরম্যাটে। সেখান থেকে দেশে ফিরে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। একটি টেস্ট সমান 3টি ওয়ানডে এবং টি-20 খেলবে দুই দল। সিরিজটা শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার দিকে উড়াল দেবে লাল সবুজের দল। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে টাইগাররা। আর বিশ্ব আসর শেষ হতে না হতেই ভারত আসবে ঢাকায়। 2টি টেস্ট আর 3টি ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে আতিথ্য দেবে বিসিবি। আর বছরটা শেষ হবে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ফুটবল দিয়ে। কাতারের প্রচণ্ড গরম ঠেকাতে জুন জুলাইয়ের পরিবর্তে নভেম্বরে অনুষ্ঠিত হবে এবারের মেগা ইভেন্ট। আর এ আসর দিয়ে শেষ হচ্ছে 32 দেশের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ পাবে 48 দেশ। 2021-এর সাফল্য 2022-এও ধরে রাখতে চায় সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী মেয়েরা। নতুন বছরে সাফের 2টি টুর্নামেন্ট আছে। সেখানে ভালো করার দোয়া চেয়ে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা আফিদারা। এদিকে গেল বছর ছেলেদের জন্য আক্ষেপে মোড়ানো থাকলেও 2022-এ বাংলাদেশের 19 বছরের শিরোপা খরা কাটাতে চান তপু বর্মন। ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। বাংলাদেশের ফুটবলে এই ছবিটা এখন পোস্টার। 2021 সালে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে 19 না পেরোনো এই মেয়েরা। ক্রিকেট কিংবা অন্যান্য ডিসিপ্লিন যা করে দেখাতে পারেনি, দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়ে তাই করে দেখিয়েছে মারিয়া মান্ডা, ঋতুপর্ণারা। 2021-এর আনন্দের রেশ 2022-এ অব্যাহত রাখতে চায় দেশের ফুটবলে এখন সবচেয়ে বড় এই স্টাররা। মার্চ ও আগস্টে 2টি সাফ টুর্নামেন্টেও যে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য গোলাম রব্বানী ছোটন শিষ্যদের। তার জন্য প্রার্থনা চেয়ে সবাইকে জানালেন নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর সামনে নতুন বছরে আমাদের প্ল্যানিংটা, আমাদের সামনে অনেকগুলো গেম আছে, সেই গেমগুলোতেও ভালো কিছু করার আমাদের প্রত্যাশা আছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন নতুন বছরে আরো ভালো কিছু করতে পারি। আমাদের সামনে টুর্নামেন্ট আছে, আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ছেলেদের জন্য 2021 আক্ষেপে মোড়ানো। গেল বছর একটি ফাইনাল ও 2টি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করেও একটিও জিততে পারেনি জামাল ভুইয়ারা। 2022-এ বাংলাদেশের 19 বছরের শিরোপা খরা খুঁজবে এই প্রত্যাশা। জেমিরের বিদায়ের পর নতুন বছরের প্রথম সপ্তাহে নতুন কোচ পাচ্ছে ফুটবলাররা। বছরের শেষে ঘরোয়া ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাটা 2022 সালেও থাকবে প্রত্যাশা বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের। গত বছর আমার ক্যাপ্টেন্সিতে আমি চ্যাম্পিয়ন করিয়েছিলাম লিগ এবং ফেডারেশন কাপ। ক্লাবের হয়ে চাই যে আবার ট্রফিটা হাতে নিতে চেষ্টা করব, আমার পারফরমেন্সটা যেন আরো ভালো করতে পারি। Coming back to the winning ways, there is no other option for us. And also happy new year. বছর যায় বছর আসে, কিন্তু বাংলাদেশের ফুটবলের ভগ্নদশা কাটে না। 2022 সালে সে গেরো খুলতে পারবে কি? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। সেমিফাইনাল নিশ্চিত করার হাই ভোল্টেজ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ হিসেবে একে অপরকে সমীহ করলেও জয় তুলে নিয়ে শীর্ষ চারে যেতে চায় দু দলই। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে সাইপ স্পোর্টিং ক্লাব। একই ভেন্যুতে এই ম্যাচ মাঠে গড়াবে রাত 7:30টায়। বাজেভাবে মৌসুম শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব ফেডারেশন কাপেও ঠিক ছন্দে নেই। বসুন্ধরা কিংসের ওয়াক ওভারের বদৌলতে নকআউট পর্বে টিকিট পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে সাদা কালোদের। এমন অভিজ্ঞতা নিয়েই কোয়ার্টারের মঞ্চে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামছে ওরা। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে অবশ্য চাপেই আছে সনলিনের দল। তবে ওরা স্বস্তি পেতে পারে গেল মৌসুম আর পরিসংখ্যানের পাতা থেকে। পাশাপাশি ফুটবলাররাও চেষ্টা করছেন ছন্দ খুঁজে পেতে। দলে আপাতত ইনজুরির কোনো সমস্যা নেই। বিগ ম্যাচের আগে ফুল ফিট একাদশী পাচ্ছে ম্যানেজমেন্ট। This tournament is big opportunity for Mohammedan, to go to final. We already know Chicago Abane. We play against them and we know them also. I think we beat them also in Federation Cup before 2-0. So inshallah tomorrow also we're gonna do the same. Our mentality, the player are also very strong. We prepare for this quarter final also.
মোহামেডানের তুলনায় ভালো অবস্থান চট্টগ্রাম আবাহনীর, যদিও সাইব স্পোর্টিং এর বিপক্ষে হতাশার হারে গ্রুপ পর্ব শেষ করেছে ওরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতেই হচ্ছে মারুফুল হকের দলকে। বড় ম্যাচের আগে তাদের দলেও নেই ইনজুরি সমস্যা, সেরাটা দিয়ে শীর্ষ 4 নিশ্চিত করতে মুখিয়ে ফুটবলাররা। দিনের অপর কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে সাইব স্পোর্টিং ক্লাব। যদিও প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে নাম লিখানো স্বাধীনতা ক্রীড়া সংঘ ইতোমধ্যেই সমীহ আদায় করেছে বড় দলগুলোর, তাই শীর্ষ 4-এর টিকিট খুব সহজেই পাচ্ছে না জামাল ভুইয়ারা। Very difficult match. I respect Chudinota team. They are very difficult and it's a very strong team. But I'm very confident with my team. মোহামেডানের মতো স্বাধীনতা ক্রীড়া সংঘও ওয়াকওভার সুবিধা নিয়ে এসেছে নকআউট পর্বে। গ্রুপ পর্বে সাদা কালোদের বিপক্ষে ড্র করলেও পেনাল্টি শুটআউটে হেরে যায় বিপিএল এর নবাগতরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নগর সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে 14তম বারের মতো এই প্রতিযোগিতা ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় নদীর দুপার জুড়ে। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। হেইয়ো রে হেইয়ো ধ্বনি আর বাদ্যের তালে তালে শুরু হয় হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার চিরচেনা আর ঐতিহ্যবাহী নৌকাবাই। আনন্দ উচ্ছ্বাসে মানুষের মিলন মেলায় রূপসা নদীর দুই পার পরিণত হয় উৎসবের আমেজ। শনিবার কাস্টম ঘাটে প্রধান অতিথি হিসেবে বাইচের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বেলা 2:15টায় কাস্টম ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু এলাকায় গিয়ে শেষ হয়। গায়নের জোর উৎসাহে মাঝে মাল্লার বৈঠার টান বাড়তেই থাকে। অদম্য শক্তিতে এগিয়ে চলে বাইচের নৌকাগুলো। ছলাৎ ছলাৎ শব্দে নদীতে ছুটে চলে নৌকাগুলো। নদীর দুপারে নৌকা বাইচ উপভোগ করেন নানা বয়সী হাজারো দর্শক। দারুণ এ আয়োজনে উচ্ছ্বসিত তারা। আমরা এখানে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখতে আসছি। আমার ফুল ফ্যামিলি সহ আমরা নৌকা বাইচ দেখতে আসছি। আমরা আগে কখনো দেখিনি, এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। সকল বয়সের মানুষ আমরা উপভোগ করতেছি এটা। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য আর নগরবাসীকে নির্মল আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য আমাদের প্রয়াস। তবে নৌকা বাইচ চলাকালে বাইচের 2টি নৌকা ডুবে যায়। কিছু সময় পরে অবশ্য উদ্ধার করা হয় ওই নৌকার মাঝিদের। প্রথম টানতে আমরা দ্বিতীয় পয়েন্ট পাইছি, আর দ্বিতীয়বার টানতে দিয়ে ট্রলার গুল্লি দিয়ে আমাদের নৌকাটা মাছ গেছে। সবাইকে ছাড়িয়ে নৌকা বাইচের 3 ধাপের এ প্রতিযোগিতায় প্রথম হয়েছে কয়রার সুন্দরবন টাইগার নৌকা, দ্বিতীয় হয়েছে মাগুরার টাইগার নৌকা, আর তৃতীয় হয়েছে তেরোখাদার ভাই ভাই জলপরি নৌকা। রূপসী রূপসায় 14তম নৌকা বাইচের এই আসরে দেশের বিভিন্ন স্থানের ছোট বড় মোট 20টি নৌকা অংশগ্রহণ করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2021। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। ভেন্যু জটিলতায় গেল বছরের জাতীয় অ্যাথলেটিক্স এবার আয়োজিত হচ্ছে এই বছর। ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে ঢাকা আর্মি স্টেডিয়ামে। করোনা সতর্কতা হিসেবে গেমস শুরুর 72 ঘন্টা পূর্বে সবাইকে নেগেটিভ সনদ উপস্থাপনের শর্ত জুড়ে দিয়েছে আয়োজক কমিটি। এবারের জাতীয় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে 40টি ইভেন্ট, যেখানে অংশ নেবেন প্রতিটি জেলা, বিভাগ ও বিভিন্ন সংস্থা সার্ভিসেস দল থেকে আগত প্রায় 400 অ্যাথলিট। নারী ও পুরুষ 2 বিভাগে অনুষ্ঠিত হবে ইভেন্টগুলো, যেখানে ছেলেদের 22টি ও নারীদের 18টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নারীদের নতুন 4টি ইভেন্ট যোগ করা হয়েছে। 2022 ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মাসব্যাপী ক্রিকেট উৎসব হ্যাপি নিউ ইয়ার চ্যাম্পিয়ন কাপ। গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এবছরের শেষ দিকে কাতারে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ, আর সেখানেই প্রবাসী বাংলাদেশিরা মাতলেন ক্রিকেট উৎসবে। নতুন বছর 2022কে স্বাগত জানাতে আয়োজন করা হলো হ্যাপি নিউ ইয়ার চ্যাম্পিয়ন কাপ। রাজধানী দোহার মুগলিনা ভিআইপি হোটেলের পাশে অবস্থিত মাঠে গোল্ডেন সিটি ক্লাব ও হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হলো ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে গোল্ডেন সিটি ক্লাবকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে দূর প্রবাসে এমন ক্রিকেট উৎসবে মাততে পেরে আনন্দিত প্রবাসী ক্রিকেট খেলোয়াড়রা। কাজের ফাঁকে খেলাধুলার সাথে সংযুক্ত থাকতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশি ক্রীড়া সংগঠকরাও। আমাদের হৃদয় বাংলাদেশের টিমের পক্ষ থেকে আমি ম্যাচ এই ফুটবল বিশ্বকাপ এই দেশে শুরু হচ্ছে, তো এখানে আমরা বাংলাদেশ প্রবাসীরা হৃদয় বাংলাদেশের হয়ে এখানে ক্রিকেট খেলায় অনেক উৎসাহ পাচ্ছি। খেলায় হৃদয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা অনেক আনন্দিত। আগামীতেও প্রবাসীরা এখানে অনেক ভালো ভালো টুর্নামেন্টের আয়োজন করবে এবং যারা দর্শক হিসেবে আছে তারা অনেক বিনোদন পাবে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা। সময় সংবাদ, কাতার। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ক্রিস গেলকে রাখেননি নির্বাচকরা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা যায়, তবে গেইলকে স্কোয়াডে না রাখায় এখন আর সেটা হচ্ছে না। দলে না রাখলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রধান জানিয়েছে গেইলের মতো কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানানোর ব্যবস্থা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন ক্রিস গেইল। 42 বছর বয়সী এই জ্যামাইকান তারকা উইন্ডিজের জার্সি গায়ে 301 ওয়ানডে, 103টি টেস্ট এবং 79টি টি-20 ম্যাচ খেলেছেন। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বিধ্বংসী ব্যাটার। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি দেখা যায় গেইলকে। কদিন পর শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে খেলার কথা রয়েছে এই ব্যাটিং দানবের। ফেনী গার্লস কলেজে হয়ে গেল আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার কলেজের সেন্ট্রাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাইদুল ইসলাম। গেল বৃহস্পতিবার শুরু হয় টুর্নামেন্ট, যেখানে ক্রীড়া বিভাগে চ্যাম্পিয়ন হন খাদিজা হাউস, রানার্স আপ হয়েছে আয়েশা হাউস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।